আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে সেশনটা করতে যাচ্ছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড নলেজ শেয়ারিং সেশনে। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেশার টেস্টিং। তো প্রেশার টেস্টিং এর এই ব্যাপারটা আমরা অনেকেই পরিচিত, বা আমাদের যারা ফ্রেশার আছেন, আমি একটু এখানে বলিনি কারণ আমাদের এখানে হয়তো অনেকেই নতুন আছেন যাদের টোটালি ফ্রেশার, জব এক্সপিরিয়েন্স নাই। তো ওদের জন্য একটু আমার বেসিক থেকেই একটু এক্সপ্লেন করা লাগবে। তো যারা একটু এক্সপিরিয়েন্স তাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। কারণ যারা এক্সপিরিয়েন্স ওদের কাছে হয়তো টপিক গুলো কমন মনে হবে, বা আপনারা একটু বোরিং ফিল করতে পারেন, বাট যারা ফ্রেশার ওরা হয়তো এই টপিকে অনেকটা ইন্টারেস্টেড থাকবে। সো আমি সবার জন্যই অ্যাকচুয়ালি কমনলি আজকের ক্লাসটা ডিজাইন করা। তো আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবে না। প্রেশার টেস্টিং এর ওকে, এই সেকশনে আমি নর্মালি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, আমি সরাসরি টপিকে চলে যাই। প্রেশার টেস্টিং রিলেটেড কিছু ডেফিনিশন আমরা ইউজ করে থাকি। তো এই ডেফিনিশন গুলো আমরা একটু শর্টলি একটু ডিসকাস করার চেষ্টা করব। তো প্রেশার টেস্টিং এর জন্য আমরা নর্মালি এখানে যেটা কথা যে কোড বা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো, টোটালটাই আমি ট্রাই করবো যে আসমি বি 31.3 রিকোয়ারমেন্ট বা প্রসেস পাইপিং এর টেস্টিং এর যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলার জন্য। তো আমি যদি প্রথমে যদি আসি পাইপিং সিস্টেম, কারণ টেস্টিং করার জন্য আমি এখানে টোটালটাই পাইপিং সিস্টেমকে টেস্টিং করার যে প্রসেসটা, টোটাল প্রসেসটাই আমি দেখানোর চেষ্টা করব। তো পাইপিং সিস্টেম যদি আমি বলি, যে প্রথমে যদি বলি পাইপিং সিস্টেমটা কি। তো পাইপিং সিস্টেমটা হচ্ছে গিয়ে আমি যদি নর্মালি বলি, তাহলে হচ্ছে গিয়ে পাইপিং বা পাইপিং কম্পোনেন্ট লাইক পাইপ, এলবো, ফ্লাঞ্জ, ফিটিংস, এগুলোকে আমরা পাইপিং কম্পোনেন্ট বলে থাকি। তো পাইপিং সিস্টেমটা হচ্ছে গিয়ে কানেক্টেড সিস্টেম অফ পাইপ এন্ড পাইপিং কম্পোনেন্ট, দিস এক্সক্লুড ইকুইপমেন্ট। তো দেখা যাচ্ছে ইকুইপমেন্ট এখানে কভার করবে না। তো পাইপিং সিস্টেম বলতে আমাকে পাইপ এবং পাইপিং কম্পোনেন্ট গুলো কভার করবে, বাট ইকুইপমেন্ট কভার করবে না। তো ইকুইপমেন্ট যদি আমি বলি, ইকুইপমেন্ট কোনগুলো নর্মালি আমি যদি আপনাদেরকে বলি, সেটা থেকে পাম্প, কম্প্রেসার, টারবাইন, হিট এক্সচেঞ্জার। তো এগুলোকে আমরা ইকুইপমেন্ট ধরি। সো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা টোটালি পাইপিং সিস্টেম। এখানে ইকুইপমেন্ট আসবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড থিংস হচ্ছে গিয়ে প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্ট। সো আমরা সবাই প্রেশার টেস্ট বলি, প্রেশার টেস্টের সাথেই সবাই পরিচিত। তো এটাকে স্ট্রেংথ টেস্ট হিসেবে আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্টের কেন করি, বা এটার আমরা যদি নর্মাল একটা ডেফিনিশন দাঁড় করাই তাহলে কি দাঁড়ায়। সেটা হচ্ছে গিয়ে প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্টটা হচ্ছে গিয়ে আমরা কি করি, ডিজাইন প্রেশার এর অ্যাবভ ডিজাইন প্রেশারে আমরা আমাদের যে পাইপিং কম্পোনেন্ট গুলো আছে এগুলোকে আমরা চেক করি। সো কতটুকু অ্যাবভ ডিজাইন প্রেশার সেটা আমরা পরবর্তীতে স্লাইডে দেখবো, যে কতটুকু আমাদের প্রেশার টেস্টের জন্য কতটুকু প্রেশার রিকোয়ারমেন্ট। তো প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্ট আমরা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে অ্যাবভ দ্য ডিজাইন প্রেশার। তো কেন অ্যাকচুয়ালি প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্ট আমরা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি নর্মালি বলি তাহলে হচ্ছে গিয়ে পাইপ বা কম্পোনেন্টের ইন্ট্রিকেটি চেক করার জন্য। তো পাইপ বা কম্পোনেন্টের ইন্ট্রিকেটি চেক করার জন্য আমরা প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্ট করে থাকি। তো এটা একটা কমন কোশ্চেন। আমাদেরকে যদি কোথাও যদি ইন্টারভিউ আমরা ফেস করি তাহলে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে প্রেশার টেস্ট বা স্ট্রেংথ টেস্ট আমরা কি কারণে করে থাকি। তো এটার কমন একটা আনসার হচ্ছে গিয়ে নর্মালি যে পাইপিং বা কম্পোনেন্টের ইন্টিগ্রিটি চেক করার জন্য আমরা প্রেশার টেস্ট বা স্ট্রেন্থ টেস্টটা করে থাকি। তারপর যদি আমরা নর্মাল টার্মস দেখি, সেটা হচ্ছে গিয়ে হাইড্রো টেস্ট, দেন নিউমেটিক টেস্ট, দেন টাইটেনিস টেস্ট। সো হাইড্রো টেস্ট অ্যাকচুয়ালি আমরা সবাই এটার সাথে পরিচিত। সো হাইড্রো টেস্ট কেন বলে, হাইড্রো টেস্ট একটা প্রেশার টেস্টই, বাট হাইড্রো টেস্ট কেন বলে, এটার আপনার আহ, আমরা যে ফ্লুইডটা লিকুইডটা ইউজ করি সেটা হচ্ছে কি ওয়াটার। অনেক সময় আমরা অয়েল দিয়ে টেস্ট করি, সেটাও আমরা হাইড্রো টেস্টের ক্যাটাগরিতে নিয়ে আসি। বাট ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেটাকে অয়েল টেস্ট অনেকে বলি বা হাইড্রোলিক টেস্ট বলি। বাট এটা হাইড্রো টেস্টিংয়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, দ্য নিউমেটিক টেস্ট, নিউমেটিক টেস্টটা নর্মালি আমরা করে থাকি এয়ার বা নাইট্রোজেন বা গ্যাস দিয়ে। সো এখানে আমাদের যেই টেস্ট মিডিয়ামটা ইউজ হয় সেটা হচ্ছে কি এয়ার অথবা গ্যাস। সো এটাকে আমরা নিউমেটিক টেস্ট বলি। আর টাইটেনেস টেস্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। টাইটেনেস টেস্টটা হচ্ছে গিয়ে আমরা কি করি, আমাদের পাইপিং যে সিস্টেমটা, ফুল সিস্টেমটা আমরা যখন আমরা এটাকে কমপ্লিট করি তখন এটাকে লিক টেস্ট করি, যেটাকে আমরা লিক টেস্ট করি। সো আমরা ফুল সিস্টেমের লিক টেস্টিংটাকে মানে ফুল সিস্টেমে কোনো লিকেজ আছে কিনা সেটাকে কনফার্ম করার জন্য আমরা টাইটেনেস টেস্ট করি।
সো এই ছিল আমাদের ডেফিনিশন। নর্মালি আমরা যদি বলে থাকি, তারপর যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা নোট ডাউন করবো। পরবর্তী কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে গিয়ে আমরা এটাকে আলোচনা করবো। দেন রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো আজকে আমরা যে টাইটেল, আমাদের প্রেশার টেস্টের যে টোটাল সেশনটা, এই সেশনে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সেখানে কোন কোন রেফারেন্স এন্ড কোড স্ট্যান্ডার্ড আমরা ইউজ করব। তো সেগুলো হচ্ছে গিয়ে, নর্মালি আমি প্রথমেই বলেছি যে আমাদের রেফারেন্স কোড এন্ড স্ট্যান্ডার্ড হবে আসপি বি 31.3, যেটা প্রসেস পাইপিং। সো প্রসেস পাইপিং কোডে যদি আমরা ঢুকি, তাহলে আমরা যদি ক্লজ নাম্বার 345 দেখি, তাহলে ক্লজ নাম্বার 345 এ টোটালি টেস্টিং এর ব্যাপারে আলোচনা করা হয়েছে। সো আমাদের এই সেশনের ম্যাক্সিমাম আলোচনায় থাকবে আসমি বি 31.3 ক্লজ নাম্বার 345 এর আন্ডারে। দেন আমরা যদি একটু হাইলাইট করি, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রেশার টেস্টিং এর রিকোয়ারমেন্ট গুলো পেয়ে থাকি 31.8 থেকে, আসমি পিসিসি 2 থেকে, এবং এপিআই 571 থেকে। সো এগুলো হচ্ছে আপনার রেফারেন্স কোড এন্ড স্ট্যান্ডার্ড। দেন সেফটি প্রসিডিউর। সো টেস্টিং করার আগে অবশ্যই আমাদেরকে সেফটি ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং সেফটি প্রসিডিওর। সো সেফটি প্রসিডিওরের ক্ষেত্রে যদি আমি নর্মালি বলি যে আমাদের কোন কোন পার্টগুলো বা কোন কোন সেকশনগুলো আমরা চেক করব, সেটা হচ্ছে প্রথমে যদি বলি, টেস্টিং এর আগে অবশ্যই আমাদেরকে একটা আমাদের পারমিট অ্যারেঞ্জ করতে হয়, যেটা আমাদের এইচএস ডিপার্টমেন্ট করে থাকে। সো আমি যদি এটাকে শর্টলি বলি, তাহলে হচ্ছে নোটিফিকেশন অফ হাইড্রো টেস্ট শিডিউল। সো আমাদের ওই এরিয়াতে যারা কাজ করে থাকে, যে আমরা যে এরিয়াটাতে আমরা টেস্টিং করব, তো সেই এরিয়ার লোকগুলাকে আমাদেরকে অবশ্যই নোটিফাই করতে হবে যে এই প্লেজে এতটা থেকে এতটা পর্যন্ত আমাদের টেস্টিং অ্যাক্টিভিটি আছে। সো অন্যান্য অ্যাক্টিভিটি আমরা হয়তো স্টপ করব, অথবা আমরা আমাদের সেফটি প্রিকশন নিয়ে ওই অ্যাক্টিভিটি গুলো চালানোর চেষ্টা করব। তো সেটা হচ্ছে নোটিফিকেশন দিতে হবে অবশ্যই সেফটির ক্ষেত্রে। দেন আইসোলেশন অফ হাইরো টেস্ট এরিয়া। সো আমরা যে এরিয়াটাতে টেস্টিং করব, সেই এরিয়াটাকে আমাদেরকে অবশ্যই আইসোলেট করতে হবে। সো আইসোলেট করার জন্য আমরা কি করি, আমরা সেখানে আমাদের হ্যাজার্ড টেপ দিয়ে, ব্যারিকেড দিই, ওয়ার্নিং সাইন দিই। সো আমরা আমাদের মতো করে আমরা সেখানে আইসোলেট করি ওই এরিয়াটাকে। সো আমি নর্মালি বলে যাচ্ছি। দেন এই সেফটি প্রসিডিউর আমি বলি, দেন এক্সক্লুশন জোন ক্যালকুলেশন। সো আমরা সবাই হয়তো এই ব্যাপারটার সাথে পরিচিত, এক্সক্লুশন জোন ক্যালকুলেশন। সো কতটুকু এরিয়া আমাদেরকে বাউন্ডারি করতে হবে। সো এক্সক্লুশন জোন ক্যালকুলেশনটা আমরা আমাদের আসমি বি 31.3 তে যদি ঢুকি, আমাদের এখানে একটা ক্যালকুলেশন আছে। তো ওই ক্যালকুলেশন থেকে আমরা পেয়ে যাব যে আমাদের কতটুকু এরিয়া ব্যারিকেড করতে হবে। আছে না? সরি নূর, আমি একটু ইন্টারাপ্ট করছি। এটা 31.3 হবে আর পিসিসি 2 হবে? সরি, পিসিসি 2 থেকে আমাদের ক্যালকুলেশনটা আসবে। ওকে, থ্যাংক ইউ জাহিদ। পিসিসি 2 তে আমাদের ফুল ডিটেলস ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনটা আমরা পিসিসি 2 থেকে পেয়ে যাব। ওকে। দেন যদি আমরা যে কিছু প্রিকশনের কথা বলি, যে ডিউরিং টেস্টিং আমাদের কোন কোন কাজগুলো করা যাবে, কোন কোন কাজগুলো করা যাবে না। সো আমরা যখন আমাদের সিস্টেমটাকে প্রেসারাইজ করে ফেলবো, প্রেসারাইজ করার পরে যদি আমরা সেখানে কোনো লিকেজ পাই বা কোনো প্রেসার ড্রপ হয়, তাহলে অবশ্যই আমাদের সেখানে কোথায় প্রেসার ড্রপ হচ্ছে ওই পয়েন্টগুলো চেক করতে হবে। আর কোথাও যদি আমরা প্রেসার ড্রপের কোনো সাইন পেয়ে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই ডিপ্রেসারাইজ করে আমাদেরকে আবার এটাকে রেকটিফাই করে প্রেসার আপ করতে হবে। সো যদি আমরা ইন দ্যাট কেস যদি কোনো ফ্লাঞ্জ জয়েন্ট লিকেজ পাই, তাহলে সেখানে আমরা প্রেসারাইজিং অবস্থায় আমরা সেখানে হ্যামারিং বা টাইটেনিং করতে পারবো না। সো এটা আমাদেরকে টোটালি আমাদের মেনে চলতে হবে। দেন আমি যদি আরেকটা টপিক বলি, সেটা হচ্ছে কি বিফোর টেস্টিং স্টার্ট চেকিং পয়েন্ট। সো টেস্টিং এর আগে আমাদের কি কি চেক করা উচিত, কোন কোন পয়েন্ট গুলো আমাদেরকে চেক করতে হবে। সো নর্মালি যদি আমি বলি, তাহলে হচ্ছে গিয়ে টেস্টিং এর পূর্বে অবশ্যই আমাদেরকে টেস্টিং প্রসিডিউর, অ্যাপ্রুভ টেস্টিং প্রসিডিউর লাগবে। সো অ্যাপ্রুভ টেস্টিং প্রসিডিউর আমাদের হাতে অ্যাভেলেবল আছে কিনা আমরা চেক করে নেব। দেন অ্যাপ্রুভ টেস্ট প্যাকেজ। সো একটা টেস্ট প্যাকেজে অনেকগুলো ডকুমেন্ট থাকে। তো অ্যাপ্রুভ টেস্ট প্যাকেজ, একটা প্যাকেজে কি কি ডকুমেন্ট থাকে হয়তো এটা নিয়ে আমরা একটা ডিটেল সেশন করব। তারপর আমি নর্মালি এখানে বলি যে একটা অ্যাপ্রুভ টেস্ট প্যাকেজে আমরা নর্মালি টেস্টিং এর আগে কি কি দেখে থাকি, সেটা হচ্ছে গিয়ে টেস্ট প্যাকেজের মধ্যে পিএনআরডি এবং আইসো ড্রয়িং এর বাউন্ডারি মার্কআপ থাকবে, যেটা আমরা বাউন্ডারি লিমিট বলে থাকি। কতটুকু এরিয়া আমরা টেস্টিং করতেছি সেটাতে আমরা
পিএনআইডি এবং আইএসও ড্রয়িং এ মার্কআপ থাকতে হবে যে হ্যাঁ আমাকে এখান থেকে এখান পর্যন্ত আমরা টেস্টিং করতেছি, এই হচ্ছে আমাদের টেস্টিং বাউন্ডারি। দেন ওয়েল্ডিং ট্রেসিবিলিটি রেকর্ড। সো একটা ওয়েল্ডিং ট্রেসিবিলিটি রেকর্ডে অনেক ইনফরমেশন থাকে, সেখানে ভিটা ভিডিও থেকে শুরু করে এনডিটি সব ইনফরমেশন ওয়েল্ডিং ট্রেসিবিলিটি রেকর্ডে চলে আসে। সো যারা ওয়েল্ডিং এন্ড এনডি ট্রেসিবিলিটি রেকর্ড সম্পর্কে অবগত তারা হয়তো জানেন যে আমাদের ওয়েল্ডিং এন্ড ট্রেসিবিলিটি রেকর্ডে কি কি ইনফরমেশন আসে। তো ইন ডিটেলস আমি এখানে বলতেছি না। সো অ্যাপ্রুভ টেস্ট প্যাকেজ বা একটা প্যাকেজে প্যাকেজ নিয়ে যখন আমরা সেশন করব তখন আমরা ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব। দেন আমাদেরকে কনফার্ম করতে হবে এনডি ক্লিয়ারেন্স। সো আমাদের সব ধরনের এনডিটি কমপ্লিট কিনা অবশ্যই চেক করে নিতে হবে। দেন পিডাব্লিউএসটি যদি থাকে, পিডাব্লিউএসটি সব কমপ্লিট হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। দেন ফ্লাঞ্চ ম্যানেজমেন্ট রিপোর্ট। তো টেস্টিং এর আগে অবশ্যই আমাদেরকে ফ্ল্যাশ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি টোটালি কমপ্লিট হয়েছে কিনা চেক করে নিতে হবে। দেন টেস্টিং ইকুইপমেন্টস এন্ড ক্যালিব্রেশন সার্টিফিকেট। আমরা টেস্টিং এর জন্য যে সকল ইকুইপমেন্টস ইউজ করব সবগুলা ইকুইপমেন্ট ক্যালিব্রেটেড কিনা আমাদেরকে অবশ্যই ভ্যালিড ক্যালিব্রেট সার্টিফিকেট দেখে নিতে হবে। দেন ওয়ান মোর থিংস, শুধু ক্যালিব্রেট সার্টিফিকেট থাকলেই হবে না। সো আমাদেরকে অবশ্যই টেস্টিং ইকুইপমেন্টস গুলা ওয়ার্কেবল কন্ডিশনে আছে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। দেন ফিলিং পয়েন্ট, ব্যান এন্ড ড্রেইন পয়েন্ট। সো ফিলিং, ব্যান এন্ড ড্রেইন পয়েন্ট ঠিক জায়গা মার্ক করা হয়েছে কিনা, এবং ফিলিং পয়েন্ট, ব্যান পয়েন্ট এন্ড ড্রেইন পয়েন্ট গুলা এক্সাক্ট লোকেশনে আমরা সিলেক্ট করেছি কিনা এই পয়েন্ট গুলো আমাকে দেখতে হবে। দেন ওরিফিশ ফ্লাঞ্চ, ফ্লাশিং গ্রাইন্ডিং রিপোর্ট। সো এটা একটা ওরিফিশ ফ্লাঞ্চ আমরা হয়তো অনেকেই ইউজ করেছি। ওরিফিশ ফ্লাঞ্জের স্পেশাল গ্রাইন্ডিং রিকোয়ারমেন্ট থাকে, একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। তো এটা আমি একটা সেপারেট সেশনে টোটাল ডিটেলস আলোচনা করব। দেন আমাদেরকে আরেকটা পয়েন্ট দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা কতটা প্রেসার গেজ ইউজ করতেছি। সো আমাদের রিকোয়ারমেন্ট মিনিমাম 2 প্রেসার গেজ আমাদেরকে ইউজ করতে হবে। দেন ক্যালিব্রেশন ইন্টারভাল, কতদিন পর পর আমাদের এই ক্যালিব্রেশন চেক করতে হবে সেটাও আমাদেরকে চেক করতে হবে। দেন ওয়ান মোর ইম্পর্টেন্ট থিংস হচ্ছে গিয়ে সেফটি রিলিফ বাল্ব। সো ওয়ান মোর ইম্পর্টেন্ট থিংস সেফটি রিলিফ বাল্ব। সো সেফটি রিলিফ বাল্ব আমরা কতটুকু রেঞ্জের ইউজ করব, আহ, তা অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে। তো the equipments used for hydro testing. So আমরা যখন টেস্টিং করি, টেস্টিং করার সময় আমরা কোন কোন ধরনের ইকুইপমেন্ট ইউজ করে থাকি। নর্মালি যদি আমরা বলি যে আমরা ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা ইকুইপমেন্টের জন্য পাম্প, পাম্পের সাথে আমাদের যে নেসেসারি হুজ কানেকশন আছে আমাদের হুজ গুলা থাকে। দেন হাইড্রো টেস্ট ম্যানিফোল্ড, টেস্টিং ম্যানিফোল্ড আমাদের থাকে। দেন প্রেসার গেজ, চার্ট রেকর্ডার, চার্ট রেকর্ডারের সাথে আমাদের টেম্পারেচার গেজ যেটা আপনাদের আপনার আহ, এ- দুটা ইনক্লুডেড থাকে, একসাথে থাকে। দেন প্রেসার রিলিজ বাল্ব, দেন টেম্পোরারি স্পুল স্পেকটিক্যাল, দেন ড্রেন এন্ড ব্যান্ড বাল্ব এন্ড টেস্ট প্লাগ। সো এইসব নর্মালি আমি যেগুলো হাইলাইট করেছি এগুলো আমাদের কমন ইউজেস। সো আমাদের ইকুইপমেন্ট বা আমরা যে টেস্টিং ইকুইপমেন্ট বলি আমরা নর্মালি এগুলো ইউজ করে থাকি। এর বাইরে হয়তো অনেকে অনেক কিছু ইউজ করে থাকেন, বাট আমি নর্মাল কমনলি যেগুলো ইউজ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেন এখানে যদি আমি একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে কি আমরা যখন প্রেসার গেজ ইউজ করে থাকি, সো প্রেসার গেজের ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে প্রেসার গেজের রেঞ্জ কতটুকু হবে। তো প্রেসার গেজের রেঞ্জ আমি যদি বলি যে আসমি বি 40.1 অনুযায়ী, তো প্রেসার গ্যাসটা নর্মালি আপনাদের কোড রিকোয়ারমেন্ট অনুযায়ী 25% to 75%। সো আমাদের টেস্ট প্রেসার বা অপারেটিং প্রেসার যেটা হবে ওটার 25 to 75% এর মধ্যে আমাদের প্রেসার গেজগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন প্রেসার গেজ বা রেকর্ডারের যে রেঞ্জটা নর্মালি থাকে সেটা আমরা আসমি পিসিসি 2 থেকে যে রিকোয়ারমেন্টটা পেয়ে থাকি, সেটা হচ্ছে কি আমাদের রেকর্ডারের যে রেঞ্জটা সেটা গ্রেটার দেন 1.5 অ্যান্ড লেস দেন 4 টাইমস দ্য রিকোয়ার্ড টেস্ট প্রেসার অ্যাকচুয়ালি। কারো মোবাইলটা হয়তো আনমিউট করা, একটু মিউট করতে পারেন। ওকে, ইকুইপমেন্ট কি কি আমরা ইউজ করি আমরা অলরেডি হাইলাইট করেছি সেটা। দেন আমরা চলে যাবো টেস্ট মিডিয়াম। তো টেস্ট মিডিয়াম যেটা আমরা আসলে টেস্টিং এর জন্য কোন ধরনের টেস্ট মিডিয়াম ইউজ করে থাকি। নর্মালি আমরা যে টেস্ট মিডিয়াম ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের ক্লিন পোর্টেবল কোয়ালিটি অথবা ফ্রেশ ওয়াটার। সো
এটা হচ্ছে কি আমরা নর্মালি যখন কার্বন স্টিল পাইপ টেস্টিং করি, আমরা নর্মালি যারা আমাদের এই সেক্টরে শিপইয়ার্ড বা আমাদের অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে আমরা আছি, মোস্টলি আমরা ইউজ করি কার্বন স্টিল বা পাইপ। বাট আমরা যখন স্টেনলেস স্টিল পাইপ ইউজ করি, সো স্টেনলেস স্টিল পাইপের ক্ষেত্রে স্পেশাল রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে গিয়ে যদি আমরা 300 সিরিজ স্টেনলেস স্টিল পাইপিং সিস্টেম ইউজ করে থাকি, তাহলে সেখানে আমাদের একটা ক্লোরাইড কন্টেন্টের একটা ফ্যাক্টর রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াটার কোয়ালিটিতে অবশ্যই ক্লোরাইড কন্টেন্ট যেটা, সেটা আপনার লেস দেন 50 ppm হতে হবে। তো এটা হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্ট ফর স্টেনলেস স্টিল পাইপিং। সো নর্মালি টেস্ট মিডিয়াম হিসাবে আমরা হাইড্রো টেস্টের ক্ষেত্রে ক্লিন পোর্টেবল ওয়াটার বা ফ্রেশ ওয়াটার ইউজ করে থাকি। দেন স্টেনলেস স্টিল পাইপের ক্ষেত্রে সেখানেও আমরা ফ্রেশ ওয়াটার বা পোর্টেবল ওয়াটার ইউজ করে থাকি, বাট সেখানে সেই পানির ক্লোরাইড কন্টেন্টটা অবশ্যই লেস দেন 50 ppm এর নিচে হতে হবে। দেন টেস্ট প্রেশার। সো টেস্ট প্রেশার কতটুকু হবে, টেস্ট মিডিয়াম আমাদের গেল, টেস্ট প্রেশারটা কত হবে? সো টেস্ট প্রেশারটা যদি আমরা বলি, টেস্ট প্রেশার নর্মালি আমরা যদি আসমি B31.3ও দেখে থাকি, সেখানে আমাদের টেস্ট প্রেশার হচ্ছে গিয়ে নট লেস দেন 1.5 টাইমস দ্য ডিজাইন প্রেশার। সো ডিজাইন প্রেশারের 1.5 টাইমস এর কম হবে না। তো আমরা যদি সেম কোড ফলো করে থাকি, সেখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে। যদি আমাদের টেস্ট টেম্পারেচার যদি ডিজাইন টেম্পারেচারের বেশি হয়, সরি, টেস্ট টেম্পারেচার ডিজাইন টেম্পারেচার যদি টেস্ট টেম্পারেচারে বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যালকুলেশন আছে, সেটা B31.3-তে। সো সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে যাই, সেখানে একটা ভ্যালু পাবো। সো ওই ভ্যালু অনুযায়ী আমাদেরকে টেস্ট করতে হবে। আর নর্মালি আমরা যেটা করে থাকি 1.5 টাইমসে আমরা টেস্ট, ডিজাইন প্রেশারে 1.5 টাইমসে আমরা টেস্ট করি। সো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। সো এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন সবার জন্য, হয়তো সেশনের শেষের দিক দিয়ে আমরা এই কোশ্চেনটা আলোচনা করব, যে আমরা কেন 1.5 টাইমস ডিজাইন প্রেশারের 1.5 টাইমস কেন আমরা টেস্ট করি? একটা স্পেশাল রিজন কি, বা বেশি করি না কেন, 2 টাইমস বা 3 টাইমস বা করি না কেন? একটু নোট রাখবেন। সো হয়তো আমরা সেশনের শেষের দিকে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো। দেন এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা 1.5 টাইমস টেস্ট করি ডিজাইন প্রেশারের 1.5 টাইমস, সো এই ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর আসে যে আমাদের প্রেশার স্টেপটা কি হবে, আমরা কতটুকু স্টেপ প্রেশার কতটুকু, কত স্টেপে আমরা প্রেশার গুলো উঠাবো। তো এখানে যে বেসিক রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ আমরা 25% ইনক্রিজ করব, 5 মিনিট আমরা ওয়েট করব স্টেবিলাইজেশনের জন্য। দেন এগিন 25%, দ্যাট মিন 50% আমরা আপ করব এবং 5 মিনিট ওয়েট করব স্টেবিলাইজেশনের জন্য। দেন 75%, দেন 100%। সো এইভাবে আমরা আমাদের প্রেশার গুলাকে স্টেপ বাই স্টেপ আপ করব। আহ, এই ক্ষেত্রে আমাদের বারবার এক কথা বলছি। কেউ একটু মিউট করে দেবেন ভাই। রাসেল মিয়া, প্লিজ আপনি একটু মিউট করলে ভালো হয়। আপনার মাইক ওপেন আছে। রাসেল মিয়া। ওকে, আমি মিউট করে দিয়েছি। ওকে, সরি। দেন আমাদের আরেকটা পয়েন্ট আসে এখানে, যে আমরা কখন ভিজুয়াল ইন্সপেকশনটা করব। সো ভিজুয়াল ইন্সপেকশনটা আমরা নর্মালি যেটা করে থাকি আমাদের, সেটা হচ্ছে গিয়ে ডিজাইন প্রেশার যতটুকু থাকবে। সো ফর এক্সাম্পল, যদি আমাদের টেস্ট প্রেশার যদি, সরি, ডিজাইন প্রেশার যদি 50 হয়, তো সেই ক্ষেত্রে আমাদের টেস্ট প্রেশার হচ্ছে গিয়ে 1.5 টেন্সে 75। তো আমরা যখন ভিজুয়াল ইন্সপেকশন করব, সেই ভিজুয়াল ইন্সপেকশনটা আমাদের নর্মালি আমরা যেটা মেনটেন করে থাকি, সেটা হচ্ছে গিয়ে টেস্ট প্রেশার, সরি, ডিজাইন প্রেশারের সমান অথবা 1.35 টাইমস যে রিকোয়ারমেন্টটা আমরা পেয়ে থাকি। সো এটা অবশ্যই হতে হবে টোটাল টেস্ট প্রেশার থেকে নিচে। সো দ্যাট মিনস আমাদের টেস্ট প্রেশার যদি হয় 100, সো সেই ক্ষেত্রে আমাদেরকে, আমরা যখন ভিজুয়াল ইন্সপেকশনে যাব, সেটা আমরা ডিজাইন প্রেশার নামিয়ে নিয়ে আসবো, দেন আমরা ভিজুয়াল ইন্সপেকশনে যাব। দেন টেস্ট ডিউরেশন। সো টেস্ট ডিউরেশনটা কতক্ষণ হবে?
আমাদের টেস্ট ডিউরেশনটা আমরা যদি আসমি B31.3 দেখি, সেখানে হচ্ছে গিয়ে মিনিমাম টেস্ট ডিউরেশন হচ্ছে গিয়ে 10 মিনিট। সো নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা 1 আওয়ার প্র্যাকটিস করে থাকি, সেটা আমাদের ক্লায়েন্ট স্পেকে হয়তো আমাদেরকে রিকোয়ার্ড করে, বাট ফুড আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে মিনিমাম 10 মিনিটস। সো মিনিমাম আমাদেরকে 10 মিনিটস ফলো করতে হবে। দ্যাট টেস্টিং উইকনেস। সো টেস্টিং উইকনেসে আমরা কি কি দেখি যখন আমরা টেস্টিং উইকনেসে যাই, তখন আমরা কি দেখি? তো টেস্টিং উইকনেসের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা কন্ট্রাক্টর বা আমরা যারা টেস্টিং গুলা প্রিপারেশন করি, আমরা ক্লায়েন্টকে নোটিফাই করি। সো নোটিফিকেশনটা হয়তো 12 আওয়ার্স বিফোর হয়ে থাকে বা 24 আওয়ার্স বিফোর, এজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। সো আমরা ওদেরকে নোটিফাই করে থাকি। সো ডিউরিং টেস্টিং আমরা কি চেক করে থাকি? ডিউরিং টেস্টিং যখন ক্লায়েন্ট ইন্সপেক্টর আসে বা আমরা যেটা কোয়ালিটি ইন্সপেক্টর আছি, আমরা যেটা করি যে ডিউরিং টেস্টিং সেখানে কোনো ধরনের, ফর এক্সাম্পল বিফোর টেস্টিং আমরা যেগুলো চেক করি আমি অলরেডি হাইলাইট করেছি। সো ডিউরিং টেস্টিং আমরা ওই সেম জিনিসগুলো আমাদের ঠিক মতো আছে কিনা আমরাকে এনশিওর করি, এবং টেস্টিং এর সময় কোনো প্রেশার ড্রপ হচ্ছে কিনা বা কোথাও লিকেজ আছে কিনা আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি। বাট প্রেশার আপের সময় যখন আমরা প্রেশার আপ করি, তখন এই প্রসেস গুলো আমরা চেক করি। বাট যখন 100% প্রেশারাইজড হয়ে যায়, তখন কিন্তু আমরা লাইনের কাছে যেতে পারি না, কারণ তখন আমরা শিওর না যে কোথাও লিকেজ আছে কিনা বা কোনো ধরনের ফল্ট হইতে পারে কিনা। বাট তখন আমরা যেটা করি, আমাদের প্রেশার গেজ বা আমাদের যেই চার্ট রেকর্ডার আছে, আমরা সেখানে প্রেশার গেজ এবং চার্ট রেকর্ডার মনিটর করি। সো চার্ট রেকর্ডার প্রেশার গেজ যদি কোনো প্রেশার ড্রপের আইডেন্টিফিকেশন আসে, তাহলে আমরা হোল্ড করে আমরা হয়তো লাইন চেক করি, বাট সেটা হচ্ছে অবশ্যই টেস্ট প্রেশার থেকে ডাউন করে। কারণটা হচ্ছে গিয়ে আমি আগেই বলেছি যে যখন আমাদের কোনো লিকেজ বা ইন্ডিকেশন থাকে, তাহলে আমরা লাইনের কাছে নাম্বার ওয়ান যেতে পারি না। আর যদি আমরা লাইনের কাছে যাইও, যদি ফ্লান্স লিকিং করে ফর এক্সাম্পল, আমরা সেখানে হ্যামারিং করতে পারি না। সো ডিপ্রেশারাইজ করে আমাদেরকে কনফার্ম করতে হয় যে কোথায় লিকেজ আছে বা আমরা আমরা কি রেকটিফাই করব। সো সো উইটনেসিং পয়েন্টে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে গিয়ে উইটনেসিং পয়েন্টে আমরা এনশিওর করি যে লাইনের মধ্যে কোনো লিক নাই, সেটাই মেইন ফ্যাক্ট। আর যদি কোনো লিকেজ থাকে, আমরা সেটাকে আইডেন্টিফাই করে রেকটিফাই করে আবার টেস্টিং এর জন্য প্রিপারেশন করি। সো ফাইনাল ইন্সপেকশনটা আমরা কখন করি? ফাইনাল ইন্সপেকশনটা আমাদের যখন হোল্ডিং টাইম লাইক 10 মিনিটস হয়, 10 মিনিটস পরে আমরা আমাদের ভিজুয়াল ইন্সপেকশনের জন্য লাইন গো থ্রু করি। দেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যদি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার কথা বলি, যে এখন তো আমরা টেস্টিং কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করার পরে আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কতটুকু হবে? সো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা চার্ট রেকর্ডার ইউজ করি ফর এক্সাম্পল, সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রেসার ড্রপ করে। সো এই ড্রপটার কতটুকু পার্সেন্টেজ অ্যাকসেপ্টেবল? আমরা যদি API 6A একটা আমাদের কোড আছে, সেই API 6A রেফার করি, তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনার 5%, 5% হতে হবে। ডি- ডি- ডিউ- ডি- আমরা যত মিনিট হুল করব প্রেশারটা, ওটার 5% হবে গিয়ে আমাদের ড্রপিং ড্রপিং বা বিজি যে আমাদের লিকেজ থাকবে বা প্রেশার ড্রপ করবে, ওটা থেকে 5%। সো 5%-এর বেশি হলে হয়তো আমাদের সেখানে টেম্পারেচার দেখতে হয় যে টেম্পারেচার কতটুকু ডাউন হয়েছে। সো টেম্পারেচার সাথে একটা কোরিলেটেড রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আসমি B31.3-তে আমরা এই রিকোয়ারমেন্টটা খুঁজি যে আসলে কত পার্সেন্ট ড্রপিংটা আসলে অ্যাকসেপ্টেবল, সেই ক্ষেত্রে হয়তো আসমি B31.3-তে আমরা ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন পাবো না। পুশ টেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা কি করি? তো আমাদের যখন প্রেশার টেস্টিং কমপ্লিট হয়ে যায়, তো পুশ টেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে টেস্টিং কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়াটার গুলাকে ড্রেন বা ডিসপোজ করে দেই। সেটা অবশ্যই একটা স্পেসিফিক বা ডেজিগনেটেড এরিয়াতে আমরা ওয়াটার গুলা ডিসপোজ করি।
দেন আমরা আমাদের যত টেম্পোরারি ব্লাইন্ড বা টেস্টিং এর জন্য আমরা যেই টেম্পোরারি ইকুইপমেন্ট ইউজ করেছি সেগুলো আমরা ডিসকানেক্ট করে নিই। সো সেফটি বাল্ব আমরা এগুলো ডিসকানেক্ট করে নিই। তো আফটার দ্যাট আমরা কি করি, আমরা ফ্লাশিং করি, নর্মালি ওয়াটার দিয়ে ফ্লাশিং কমপ্লিট করি। দেন এয়ার ব্লোয়িং করি। এয়ার ব্লোয়িং করার পরে আমরা পাইপ লে আপ করি। সো পাইপ লে আপ, এয়ার ব্লোয়িং, ফ্লাশিং, এগুলো এক একটা অনেক বড় ধরনের অ্যাক্টিভিটিস। সো এগুলো নিয়ে আমরা সেপারেট সেশন করবো ইনশাল্লাহ। সো লে আপ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের হয়তো একটা ফুল সেশন আমরা টোটাল কপি কভার করতে পারবো না। সো আমরা লে আপ নিয়ে একটা আলাদা সেশন করবো। দেন ডকুমেন্টেশন, আমরা ডকুমেন্টেশনের কথা বলি যে আমরা আসলে কোন কোন ধরনের ডকুমেন্ট মেনটেন করি টেস্টিং এর সময়। সো টেস্টিং এর সময় আমরা নর্মালি পাইপিং টেস্ট প্যাকেজ ম্যান্ডেটরি। সো পাইপিং টেস্ট প্যাকেজে অনেক ধরনের ডকুমেন্ট থাকে, বাট ফর স্পেসিফিক প্রেশার টেস্টিং এর জন্য আমরা প্রেশার টেস্ট ডাটা, প্রেশার টেস্ট রিপোর্ট, দেন ক্যালিব্রেশন সার্টিফিকেট, ক্যালিব্রেশন সার্টিফিকেট, এগুলো হচ্ছে আমাদের বেসিক প্রেশার টেস্টিং স্পেসিফিক ডকুমেন্ট। বাট একটা টেস্ট প্যাকেজে অনেক ধরনের ডকুমেন্ট থাকে। সো প্রেশার টেস্ট প্যাকেজের ফুল ডকুমেন্ট হয়তো আমরা পরবর্তীতে দেখব। বাট ডিউরিং টেস্টিং বা টেস্টিং কমপ্লিট করার জন্য আমাদেরকে মিনিমাম টেস্ট ডাটা বলতে আমরা যে সাইটে যখন আমাদের টেস্টিং হয় তখন আমরা সেখানে কিছু ডাটা কালেক্ট করি। যে লাইক আমি যদি টেস্টিং 3টার সময় শুরু শুরু করি, 3টার সময় আমার টেস্ট প্রেশার কত ছিল, টেম্পারেচার কত ছিল, 3টা 5-এ কত ছিল, 3টা 10-এ কত ছিল, আমরা এইভাবে কিছু ডাটা রেকর্ড করি। সো সেখানে আমাদেরকে রেকর্ড করতে হয় প্রেসার গেজ নাম্বার, আমাদের চার্ট রেকর্ডার নাম্বার। সো তারপর আমাদের এগুলোর ক্যালিব্রেশন সার্টিফিকেট আমাদেরকে অ্যাটাচ করতে হয়। সো বেসিক্যালি প্রেসার টেস্ট ডাটা, প্রেসার টেস্ট রিপোর্ট অ্যান্ড ক্যালিব্রেশন সার্টিফিকেট। সো এই কয়েকটা ডকুমেন্ট স্পেসিফিকলি টেস্টিং কমপ্লিট করার জন্য। তো আরেকটা ব্যাপার আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে টেস্ট ইকুইপমেন্ট এগুলার ক্যালিফিকেশন সার্টিফিকেট ভ্যালিডিটি কতদিন। সো এখানে কোড যেটা আপনার রেফার করে সেটা হচ্ছে গিয়ে 12 মান্থস। বাট এখানে আমাদের যদি ক্লায়েন্টের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা আমাদের মেনটেন করতে হবে। বাট 12 মান্থ সেটা ঠিক আছে, বাট অবশ্যই টুলস বা ইকুইপমেন্ট গুলো ওয়ার্কেবল কন্ডিশন হতে হবে। এটা হচ্ছে কি আমাদের কন্ডিশন 12 মান্থের সাথে। যদি 12 মান্থ কোড বলে যে 12 মান্থ ভ্যালিডিটি ফর ক্যালিব্রেশন সার্টিফিকেট, বাট ইট শুড বি ওয়ার্কেবল কন্ডিশন। সো এই ছিল আজকে বেসিক আমাদের শর্ট ডিসকাশন পাইপিং প্রেশার টেস্টের উপর। তো আমরা হয়তো বা আরেকটা সেশন করতে পারি। আরেকটা সেশন বলতে আর আমাদের এই পিরিয়ডে আর 3 মিনিট বাকি আছে আমাদের এই সেশনটা কমপ্লিট হওয়ার। সো আমরা একটা পরবর্তীতে আমরা ডিসকানেক্ট হওয়ার পর অবশ্যই আমরা জয়েন করব সবাই, এবং আমরা আমাদের কোনো কোশ্চেন বা আমাদের কোনো জেনারেল ডিসকাশন থাকলে আমরা কন্টিনিউ করব। ওকে। তো এখন কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা করার আছে তাহলে আনমিউট করে আপনি বলতে পারেন। আচ্ছা নূর, আমি একটু অ্যাড করি এটার সাথে, হ্যাঁ, পুরো ডিসকাশনের সাথে। ওকে। আমরা যারা প্রেশার টেস্টিংটা করে থাকি, তো সবাই যারা মোটামুটি পাওয়ার প্ল্যান্ট বা প্রসেস প্ল্যান্টে কাজ করেছি, লাইভ প্ল্যান্ট গুলাতে, তো তারা মোটামুটি একটা দুইটা টার্মস সবাই কিছুটা আইডিয়া আছে। একটা হচ্ছে প্রি কমিশনিং এবং কমিশনিং। তা আমি জাস্ট একটু অ্যাড করছি নুরের সাথে। টেস্টিংটা কিন্তু আমার প্রি কমিশনের ওয়ান অফ দ্য একটা পার্ট। প্রি কমিশনিং বলতে কি বোঝাচ্ছে যে আমি লাইভ লাইনে যাওয়ার আগে আমি দেখে নিয়েছি যে হ্যাঁ আমার পুরো এন্টায়ার সিস্টেমটা বা পাইপিং কম্পোনেন্টস গুলো কি আমার ঠিক আছে কিনা, বা আমার ডিজাইন যেভাবে করছে ওটা থিওরিটিক্যাল ছিল, বাট আফটার কনস্ট্রাকশন এটা কি আদৌ কি এটা কি ওয়ার্কেবল কিনা, বা আমার পুরো প্যাকেজটা কাজ করছে কিনা, সেটা চেক করা হচ্ছে। এটা একটা ওয়ান অফ দ্য পার্ট অফ কমিশনিং। তো অনেক সময় এটাকে একটা প্রি কমিশনিং পার্ট ধরে থাকে। এটা কনস্ট্রাকশন ফেজে হয় না, কনস্ট্রাকশন ফেজ আফটার যখন আমরা টেস্টিং এ চলে যাই তখন এটা ধরা হয় প্রি কমিশনিং ফেজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জাহিদ। আর কারো কিছু অ্যাড করার মতো আছে? কেউ কিছু অ্যাড করতে চান আমার এই ডিসকাশনের সাথে? ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ ভাই, বলুন। ভাই আমরা যে হাইড্রো টেস্ট করবো এটার জন্য ভাই আমরা পিএইচডি মনে করেন আমার 2225 পিএসআই হাইড্রো টেস্ট,
এটার জন্য আমরা পিএসবি অ্যাকচুয়াল কোনটা ইউজ করবো বা এটার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? এইটা রিকোয়ারমেন্টটা আমি যদি এক্স্যাক্টলি বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোড যেটা রেফার করে সেটা হচ্ছে গিয়ে আহ, ফিফ- আমি যদি কোড থেকে সরাসরি বলি, সেটা হবে গিয়ে টেস্ট প্রেসার প্লাস লেজার অফ 50 psi অর 10% অফ দা টেস্ট প্রেসার। তার মানে আমরা এখানে যেটা বুঝছি সেটা হচ্ছে গিয়ে আমার টেস্ট প্রেসার থেকে 50 psi অথবা 10%, যেটা কম হবে সেটাই আমাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমার টেস্ট প্রেসার যদি 2225 হয়, সেক্ষেত্রে আমি ইউজ করতে পারবো 2275। আর 2225-এর 10% কত আসে? 2225-এর 10% কিন্তু আমাদের অনেক আসে না, 212। 212। সো আমাকে অবশ্যই 212 ইউজ করা যাবে না, আমাকে ইউজ করতে হবে 50। দ্যাট মিনস আমাদের 275 psi পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তার মানে নূর ভাই, আমি একটু আপনার সাথে অ্যাড করি। তার মানে অ্যাজ পার থিওরি অনুযায়ী, মানে আমার দুইটা থিওরি আছে, দুইটা থিওরির মধ্যে যে কোনো একটা থিওরি যেটা কম হবে সেটা ইউজ করা লাগবে, সেটাই তো বলছো? হ্যাঁ, এক্স্যাক্টলি আমাকে এখানে 10% অথবা 50 psi, যেটা কম হবে সেটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার অ্যাজ পার স্ট্যান্ডার্ড আমাদের টেস্টের জন্য 10 মিনিটস টাইম, ঠিক না? এক্স্যাক্টলি। বাট অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এটা অ্যাজ পার স্ট্যান্ডার্ডের কথা বললাম আমি। হ্যাঁ, 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 কিন্তু অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এটা ভ্যারি করে। যেমন শেভরনে আগে 35 মিনিট ছিল, এখন 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ, আমি আমরা সেটাই। যখন ফার্স্ট সেকেন্ড করি, আবার আমরা যখন টিএসকে তে, না 30 মিনিট ছিল মনে হয়, 30 ছিল না 35 ছিল আগে শেভরনে? 35 মিনিট ছিল। আমি আগে যেখানে আরেকটা জায়গায় পাওয়ার প্ল্যান্টে কাজ করেছি ওইখানে ছিল 30 মিনিট। এখন